For securing highest marks in mathematics, awarded by Subroto Dotto, goes to Sri Soumit Dotto. Sri Dr. সৌমিত্র নারায়ণ সুরকে অনুরোধ করা হচ্ছে আমাদের পক্ষ থেকে এই পুরস্কারটি তার হাতে তুলে দেওয়ার জন্য। সিঙ্গুর মহামায়া উচ্চ বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক উচ্চ বিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয়ও বটে। সরস্বতী পুজো আপনার কাছে কি শুধু কি একটা পুজো? না, সরস্বতী পুজো শুধু একটা পুজো নয়, এটা একটা মিলন উৎসব। বাগদেবীর আরাধনার মাধ্যম দিয়ে ছাত্র এবং শিক্ষক প্লাস আমাদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতির যে মেলবন্ধন এবং বিদ্যার প্রতি সর্বোপরি যে আমাদের ভক্তি মা সরস্বতীর প্রতি এবং পড়াশোনাকে একটা অন্য আঙ্গিকায় নিয়ে যাওয়ার জন্য যে ছাত্রছাত্রীদের যে মনন বৃদ্ধি, এই উৎসব কিন্তু একটা অনন্য। বলছি, সরস্বতী পুজোর কি ভ্যালেন্টাইন্স ডের সঙ্গে কোনো কম্পিটিশন আছে? এমনি কোনো কম্পিটিশান নেই, তবে ছাত্রছাত্রীরা এই দিনটাতে তারা একটু আনন্দ করে, সবাই সেজেগুজে বেরোয়। তা ভ্যালেন্টাইন্স ডের সঙ্গে কোনো নেই, কিন্তু এই দিনটাতে তারা বেশ মজা করে। এইবার দুজনকে একটা প্রশ্ন বলি, আমাদের দেশে 12 মাস পুজো নেই, কিন্তু পার্বণ আছে। মাসে একটা দিন খবরের কাগজ, পুরনো খবরের কাগজ, খাতা বই স্কুলে জমা দিয়ে সেটাকে বিক্রি করে কোনো ফান্ড ক্রিয়েট করে স্টুডেন্টদের মাধ্যমে সেটাকে সোশ্যাল পারপাসে কি ব্যবহার করা যায়? হ্যাঁ, অবশ্যই যেতে পারে। ভালো প্রস্তাব, খুবই উত্তম প্রস্তাব। স্যারে আপনার আগের কোশ্চেনটারও একটু সূত্র ধরে বলি স্যারের কথার সঙ্গে। বাঙালির ভ্যালেন্টাইন্স ডে কিন্তু সরস্বতী পুজো। ভ্যালেন্টাইন্স ডেটা তো আমাদের ভারতীয় তথা বাঙালি সংস্কৃতির মধ্যে নয়, এটা বাঙালি সংস্কৃতির মধ্যে এখন মিশে গেছে, সবার কাছেই মিশে গেছে। কিন্তু বাঙালির ভ্যালেন্টাইন্স ডে আগাগোড়াই সরস্বতী পুজো ছিল, আছে, থাকবে। আজকে একই দিনে পড়ে গেছে। একটা কথা না, মাঝে একটু ইন্টারাপ্ট করেই বলি, স্যার বলে তো কথা, রিকোয়েস্টই করি। যে দেশে রবীন্দ্রনাথ জন্মেছেন আর যিনি বলেছেন এখানে আর্য এখানে অনার্য সবাই হলো বিলিং, পুরোটা ঠিক করে বলতে পারলাম না। আমরা তো অ্যাকসেপ্টেন্সেরই জাত, হিন্দু জাত তো এর চেয়ে তো মহান জাত আমার মনে হয় না পৃথিবীতে কেউ আছে। সনাতনীরা সবাইকে অ্যাকসেপ্ট করেছে, তো আমরা তো দুটোকে মেলাবো, তাই তো বাঙালি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, এবং আমরা মিলিয়ে নিয়েছি তো কিন্তু বাঙালির আলাদা করে ভ্যালেন্টাইন্স ডে তো উদযাপন হতো না, সরস্বতী পুজোটাই ভ্যালেন্টাইন্স ডে ছিল। আজকে আমরা মিলিয়ে নিয়েছি। এবং 14 তারিখ ব্ল্যাক ডেও বটে, কারণ পুলওয়ামার কিছু একটা আছে আজকের দিনে, তো সেটাকেও আমরা মনে রাখবো, ভুলে যাইনি। যেটা আবার ফিরে আসি, এই যে পুরনো খবরের কাগজ খাতা বই জমা দেওয়ার কথা বলছিলাম, এটার নাম দিয়েছি আমরা নিউজ পেপার ব্যাংক। তো স্যারেরা, এক্স স্টুডেন্টরা সবাই মিলে এই কাজে লিপ্ত হতে পারেন। মাসে শুধু একটা দিন দিতে হবে। এটা কি সম্ভব? একদমই সম্ভব, খুব ভালো প্রস্তাব। যদি এটা করা সম্ভব হয়, আমাদের বিদ্যালয়ে আপনাদের সংস্থার ঠিকানা বা কিভাবে যুক্ত থাকা যেতে পারে তার যদি একটু প্রচার করেন, আমার মনে হয় খুবই ভালো এই উদ্যোগটা। হ্যাঁ, আমার নাম শশাঙ্ক শেখর দে, আমি সিঙ্গুর মহামায়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। আমি স্বদেশ সাঁতরা, সিঙ্গুর মহামায়া উচ্চ বিদ্যালয়ের বায়োলজি শিক্ষক। আর আমি নরেশ জৈন, ভাবনামুখ নিউজ পেপার ব্যাংক আমরা অনেক কাল আগে শুরু করেছি। আজকে শুটিং করতে এসেছি এক্সপ্লোর স্কুলে, তারা আজকে সেখানে জমা দেবেন, তো আমি সেখানে যাচ্ছি। সেখান থেকে ফিরে এসে আপনারা যদি অর্গানাইজ করতে পারেন, 4-5 জন কিছু একটা পুরনো জমা দিলেই হবে, তাহলে আমি ফিরে এসে সেটাকেও শ্যুট করে নেব। আশা করি ভারতবর্ষের সব প্রাথমিক স্কুল এবং স্টুডেন্টরা দেশের ইকোনমিকে গড়তে এগিয়ে আসবেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ। ভাবনামুখের আরেক এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। সৌমিত দত্তকে আপনারা প্রথম প্রাইজ নিতে দেখলেন ম্যাথামেটিক্সে, তাকে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। শঙ্করের ছেলে, ছোট থেকে চিনি, তাই গর্ববোধ হচ্ছিল যখন শঙ্কর নিজেই ভিডিওটি করে পাঠালো, বাবা হিসেবে নয়, ভাবনামুখে ট্রেজারার হিসেবেও। আজকে আমরা চাইবো যে এক্স স্টুডেন্টরা যারা এই প্রাইজটি দিলেন, তারাও আমাদের দেশের খবর কাগজ ব্যাংক নিশ্চয়ই করে খুলবেন, এবং সব অ্যালুমিনি অ্যাসোসিয়েশন যে যেখানে আছেন সেখান থেকে তারা নিশ্চয়ই আমাদের দেশের সোশ্যাল ক্যাপিটাল জেনারেট করবেন। সমিতের পরেই আমি আপনাদেরকে একটা ইন্টারভিউ দেখালাম সিঙ্গুরের একটি স্কুলের, মহামায়া স্কুলের, উচ্চ মাধ্যমিক স্কুলের, এবং আপনারা বুঝতেই পেরেছেন বেসিক কোয়েশ্চেন আমি যেটা সবাইকে করি, আমাদের দেশ গরিব কেন? আসলে আমাদের দেশ গরিব নয়,
10% লোকের হাতে আমাদের দেশের গচ্ছিত সবকিছু রয়েছে, প্রায় জমি জমাও রয়েছে এবং ভাগ্যও রয়েছে। ওপরওয়ালা ভাগ্য আমাদের হাতে লিখেই পাঠায়। যদি আমরা একে অন্যের পাশে দাঁড়াতে পারতাম, সেটা আমরা জানি না কিভাবে দাঁড়াবো। তাই এত কিছু সংস্থা করা হয়েছে, পাশে দাঁড়ানোর মতন কোনো সংস্থা নেই, আর চাকরি জেনারেট করার মতন কোনো সংস্থা নেই। পিএফ থাকা সত্ত্বেও আমাদের দেশে চাকরিজীবীরা এত টাকা, এত কোটি কোটি টাকা জমিয়ে রেখেছেন, সেখান থেকে একটা ইন্ডাস্ট্রিও আজ অব্দি 75 বছরে খুলতে পারেননি। সেই আমাদের দেশে ব্রেনলেস লোকেদেরকে ব্রেন ইউজ করে গভর্নমেন্টে পাঠিয়ে আমাদের দেশে সত্যানাশ আমরা কিভাবে ডেকে আনছি প্রায় রোজ। এটা নিয়ে কোনো সাংবাদিক মুখ খোলেন না, এটা নিয়ে আমাদের কোনো খবরের কাগজ লেখে না, এটা নিয়ে কোনো টিভি চ্যানেলে ডিবেট হয় না, কারণ সামাজিক মৃত্যু ঘটে গেছে আমাদের বহুকাল আগে। যেদিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে মারা যেতে হয়েছিল একা একটা গ্রামে, সেদিনই আমাদের সামাজিক মৃত্যু ঘটে গেছে। তারপর আমরা যতই চেষ্টা করি না কেন নেতাজিকে ফেরানোর, আপনারা একটা স্যারের ইন্টারভিউ শুনেছেন লাস্ট এপিসোডে, যে আমরা তার আদর্শকে নিশ্চয়ই করে ফেরাতে পারবো, কারণ নেতাজি সেদিনই ফিরবেন যেদিন তিনি নিজে ঠিক করবেন যে হ্যাঁ আমার ফেরা উচিত। ভারতবর্ষের এই চরিত্র দেখে ভগৎ সিংও কি ফিরবেন? ভারতবর্ষের এই চরিত্র দেখে কি ক্ষুদিরামও ফিরবেন? ভারতবর্ষের এই চরিত্র দেখে 21শে ফেব্রুয়ারি কি জীবনানন্দ দাস ফেরার চেষ্টা করবেন? কোনো মতেই করবেন না, কারণ ভারতবর্ষ গরিব তার নাগরিকদের হাত ধরে, গভর্নমেন্টের হাত ধরে নয়। কারণ গভর্নমেন্ট 5 বছরের জন্য আসে, 3 বছরও ঠিক করে কাজ করে উঠতে পারে না। তাদের পার্টির লোককেই হ্যান্ডেল করতে পারে না, কি করে তারা কাজ করবে? কারণ পার্টির লোককে তারা বলতে পারে না আমাদেরকে সদস্য চাঁদা দাও, আমরা যে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকে লোন নিয়েছি সেটাকে ফেরত দেব। তাদের সেই সাহস নেই। তো আপনি যারই ভাষণ শোনেন না কেন, ভারতবর্ষের কোন নেতার এই সাহস নেই যে তিনি বলতে পারেন যে আমরা এত ঋণ নিয়েছি সেটাকে ফেরাবো, ট্যাক্সের টাকা ফেরাতে পারে না। সবচেয়ে দুঃখের কথা হচ্ছে আমাদের দেশে গভর্নমেন্ট কোনো ভারতীয় সংস্থার হাত ধরে নির্ভয়া ফান্ডকে ব্যবহার করে আমাদের দেশে অঙ্গ পাচার, নারী পাচার, শিশু পাচার, যুবক পাচার এগুলোকে বন্ধ করে উঠতে পারে না। তার কারণ হচ্ছে আমাদের দেশে দেহদান হয় না। দেহদান হয় না বলেই এতগুলো পাচার চলে, গরু পাচারও চলে, সেটা বাংলাদেশ আর পাকিস্তানের সঙ্গে বিজনেস হয় না। তাই ব্রেনলেস পিপুলরা যদি একটা দেশ চালে, সেই দেশ তো গরিবই হওয়া উচিত, কিন্তু নাগরিকরা বেশ বুদ্ধিমান। তারা ব্যাংকে কাড়ি কাড়ি টাকা রেখে মারা যান। কি ধরনের বুদ্ধিমান বুঝতেই পারছেন, আমি তার হাসতে হাসতে বলতে পারবো না। তো আপনারা একটা জিনিস মাসে করতেই পারেন, খবর কাগজ যারা পড়া ছেড়ে দিয়েছেন আবার করে খবর কাগজ পড়তে পারেন। যারা খবরের কাগজ পড়ছেন অনলাইনে, তারা তাদের মেসেজ পাঠাতে পারেন সবকটা খবর কাগজ কোম্পানিকে যে ভাবনা মুখটা দেখুন, তারা খবর কাগজ পড়তে বলছে। যদি আপনারা একটু তাদের হয়ে লিখে দেন, তাহলেও আমাদের দেশে কোটি কোটি লোক একটা সকাল আনতে পারবে যে সকাল জানলার বাইরে হওয়ার চেষ্টা করছে। কিন্তু আমি জানি বাইরে বিরাট অন্ধকার, কারণ মানুষ তার চোখ খুলছে না, মানুষ তার বুদ্ধি খুলছে না, মানুষ তার মাথা খুলছে না, মানুষ তার হাত খুলছে না, শুধু ব্যাংকে গিয়ে টাকা রেখে দিচ্ছে। যেই টাকাকে মেরে অনেক লোক দেশে চলে যাচ্ছেন, বিদেশে চলে যাচ্ছেন, তাদেরও ফেরানো যাচ্ছে না। যে প্রাইম মিনিস্টার বলেছিলেন কালো টাকা ফিরিয়ে আনবো, পলিটিক্যাল বন্ডের নামে তিনি আরো কালো টাকা তৈরি করছেন ভারতের সংবিধানের বিরুদ্ধে কাজ করে। তাও যখন আমাদের দেশের কোর্ট বলে যে তিনি সংবিধান বিরোধী কাজ করেছেন, আমাদের দেশের জনগণের নাকি কিচ্ছু জানার দরকার নেই। কংগ্রেস আমাদেরকে স্বাধীনতা দিল, কংগ্রেস আমাদেরকে সিটিজেনশিপ দিল, নাগরিকতা দিল, বিজেপি সেগুলোকে কেড়ে নিল। তাও লোকে বলছে বিজেপির মতন পার্টি হয় না। মেক ইন ইন্ডিয়া তারা করছেন আমাদের দেশে, তারা ভারতবাসীদেরকে মেক আউট অফ ইন্ডিয়া করে দিচ্ছে। অদ্ভুত দেশ না? যারা ফ্রিডম দিল তাদেরকে নিয়ে আমরা বলছি তারা কি করলো, আর যারা ফ্রিডমের ধারে কাছেও আসতে পারলো না, আমরা তাদেরকে নিয়ে ভেবেই যাচ্ছি যে তারা কত কি আমাদের দেশের জন্য করতে পারবেন। আপনি ভেবে দেখুন, যারা কিছুই করতে পারবেন না, যারা বাবরি মসজিদ ভেঙেছেন, আরো কত কি ভাববেন, জ্ঞান পাপি অন দা লাইনে রয়েছেন, আমরা তাদেরকে ভোট দেবো। তারা আমাদের দেশের নেতাদেরকে কিনে নিচ্ছেন। এটাই হচ্ছে সবচেয়ে বড় মিসম্যানেজমেন্ট। আমাদের দেশে নেতা বিক্রি হয়, আমাদের দেশে সন্দেশ খালি বিক্রি হয়, আমাদের দেশে সুটিয়া বিক্রি হয়, আমাদের দেশে কামদুনি বিক্রি হয়। তার কারণ আমাদের দেশের যাদেরা চোখ বন্ধ করে বসে আছেন তারা জানেন না তারা কি করে এগিয়ে আসতে পারেন। আমাদের দেশে উকিলরা জানেন না কিভাবে এগিয়ে আসতে পারেন। তাই হাজারো হাজারো সংস্থা, হাজার হাজার বেকার লোক। তার কারণ আমাদের এই এতগুলো সংস্থার মাধ্যমেই আমরা বেকার তৈরি করছি। সলিউশন আছে, সমাধান আছে। তাই আমি স্ক্রিনে লিখে রেখেছি ডেভেলপমেন্ট নিউজ। আমরা কেন দেহদান করি না? 1000 জন মিলে কেন 100 টাকা মাসে জমাই না?
1 লাখ টাকা হবে, 12 মাসে 12 লাখ টাকা ব্যাংকে পড়ে থাকবে। বছরের শেষে একবার আমরা রক্তদান করব, থ্যালাসেমিয়া টেস্ট করিয়ে নেব, যাতে নেক্সট কোনো থ্যালাসেমিয়া আর যেন না জন্মায় আমাদের দেশে। 20% টাকা সংস্থার জন্য থাকবে, 80% টাকা যারা দেহদান করলেন সেই পরিবারের সঙ্গে আমরা শেয়ার করে নেব। তারপর হচ্ছে পরের মাস থেকে 100 টাকা আমরা সদস্য দিচ্ছিলাম, সদস্য চাঁদা। এর পরের মাস থেকে যারা টাকা পেলেন তারা আরো 200 টাকা করে দেবেন। এইভাবে 80% টাকা রোল হতে হতে 160% হবে, তার পরের বছর 240% হবে, পরের বছর না 3-4 বছর লাগতে পারে। এইভাবে 75 বছর ধরে যে আমরা গরিব হয়েছি সবার হাত ধরে, 75 বছরের ভেতরে মানে নেক্সট 75 বছরে সবার হাত ধরে আমরা বড় লোক হব। মিডল ক্লাস ঘুরে দাঁড়াবে, মিডল ক্লাস পথ দেখাবে। মিডল ক্লাসের ট্যালেন্ট যারা উঠে আসবে সৌমিতার মতন, তারাই ভারতবর্ষকে চালাবে। এটা কি ভাবলে খুব কষ্ট হয়? লড়াইটা সিপিএম করছে তৃণমূলের সঙ্গে, তৃণমূল করছে বিজেপির সঙ্গে, সব ধোঁয়াশা। ভারতবাসীর সঙ্গে লড়ছে। এটাকে নিয়ে কোনো সাংবাদিক মুখ খুলবেন না, লিখবেন না যে আমাদের দেশে ইউথ লিডাররা লড়ছে কেন, তারা একে অন্যের পাশে দাঁড়িয়ে এগ্রিমেন্ট করছে না কেন। এগ্রিমেন্ট তো 3টে পয়েন্টে হতেই পারে, সিপিএম পার্টি অফিসের সঙ্গে তৃণমূল পার্টি অফিসের বিজেপি, যে আপনাকে গিয়ে কাগজ সাইন করতে হবে না, আপনারা কাগজ সাইন করে আমাকে দিয়ে যাবেন যে হ্যাঁ আমরা আজ থেকে আমাদের কর্মীরা যারা তাদের 30 টাকা চাঁদা করিলাম, বা তারা পুরনো খবরের কাগজ মাসিক যা পড়ছেন সেটাকে জমা দেবেন। আমরা বছরে একবার রক্তদান করিব, পরিবার পিছু থ্যালাসেমিয়া টেস্ট করিয়ে নেব, এবং বছরের শেষে যেভাবে আপনি বললেন 100 টাকা দিয়ে একটা চাঁদা করে যারা দেহদান করছেন সেই টাকা বিভাজিত করে দেবো। আর 20% টাকায় আমরা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকে যে ঋণ নেওয়া হয়েছে, ভারতবর্ষ নিয়েছে, ভারতের পলিটিক্যাল পার্টিরা নিয়েছে, ভারতবর্ষের গভর্নমেন্ট নিয়েছে, সেটাকে ফেরত দেওয়ার জন্য রেডি থাকবো। 1 কল অ্যাওয়ে। এবং আমাদের প্রত্যেকটা পার্টি অফিস থেকে লাখ লাখ টাকা জমে থাকবে, সেটাকে আমরা ফিরিয়ে দিতে পারবো। আমি জানি আমরা বাংলা ভাষায় যে কথা বলি সে বাংলা ভাষা আমরা এখনো বুঝি না বলেই তো এত সমস্যা। বাংলাকে নিয়ে গর্ব করবেন আর বাংলা ভাষা বলে কোনো সমস্যার সমাধান করবেন না, এ তো হতে পারে না। আজকের সকাল হবে আপনার হাত ধরে, কালকের সকাল হবে আপনার হাত ধরে, পরশুরও সকাল হবে আপনাদের হাত ধরে। সোশ্যাল অ্যাওয়ার্ড অন টিভি দেওয়ার জন্য এগিয়ে এসছে। আমি চাই সবকটা স্কুল অ্যাওয়ার্ড জিতুক, তারপরে ভাবনামুখ থেকে আমরা রাখবো পার্টি অফিস থেকে সোশ্যাল অ্যাওয়ার্ড। যারা আমাদের দেশে সোশ্যাল ক্যাপিটাল তৈরি করবেন, ট্যাক্সের টাকা, ভিক্ষের টাকা, চুরির টাকা, দানের টাকা তো হলো, এবার চাকরি তৈরি করার টাকা আমাদের পার্টি অফিস থেকে হবে। ভাবনামুখ তাদের হাতে প্রাইজ তুলে দেবে। এই মাসে শ্রীরামপুরের সবকটা পার্টি অফিস থেকে এসে বললো এইবার আমরা এই মাসে 1 লাখ টাকা তুলেছি, কেউ 2 লাখ টাকা তুলেছে, কেউ 20,000 তুলেছে, কেউ 10,000 তুলেছে। কিন্তু তারা সগর্বে বলবে আমরা মানুষের পাশে দাঁড়াচ্ছি এবং ভারতের সমস্যার সমাধান করছি। আজ থেকে আমরা একে অন্যের শত্রু নয়, একে অন্যের দিকে যখন দেখবো হাতটা বাড়িয়ে বলবো ধন্যবাদ যে আপনি দেশের জন্য কাজ করছেন। আমাকে শোনার জন্য অনেক ধন্যবাদ। আমি নরেশ জৈন।